আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তা পারের মানুষ। এরই অংশ হিসেবে সকালে তিস্তা সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এর আগে সোমবার অবস্থান কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তা নদীর 125 কিলোমিটারের দুই তীর। এই কর্মসূচিতে আমরা দেখেছি যে এটি কোনো দল মত না, আর কি আপনার সকল পেশাজীবীর মানুষ আমাদের সঙ্গে একত্রিত হয়ে আপনার এখানে একাত্মতা প্রকাশ করেছে। তিস্তা মহাপরিকল্পনা এখানে বাস্তবায়ন হলে এখানে নগরায়নের সৃষ্টি হবে, এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, তাহলে মানুষের জীবনযাত্রা আরও বেশি যুগোপযোগী হবে বলে আমরা আশা করি। দর্শক, আপনারা শুনছিলেন যে তিস্তার প্রকল্পটি আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেননা সেখানে এই তিস্তার বাঁধের কারণে আসলে সেই জায়গায় উন্নয়ন ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানা থেকে শুরু করে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হওয়ার কথা ছিল সেটি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। এই যে তিস্তা নিয়ে যে কর্মসূচি শুরু হয়েছে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনার কাছ থেকে জানতে চাইব যে তিস্তা নিয়ে আসলে দীর্ঘদিন পরে এক ধরনের একটি মুভমেন্ট শুরু হয়েছে, এটি সেখানকার মানুষজন আসলে কি বলছেন? তিস্তার এই বাঁধের কারণে আসলে সেখানকার মানুষ কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই যে এখন কর্মসূচি শুরু হয়েছে এর মধ্য দিয়ে যে দীর্ঘদিনের যে দাবি সেটি পূরণ হওয়া কতটা আশাবাদী সেখানকার মানুষ? আপনি যেমনটা বলছিলেন, আসলে তিস্তা পাড়ের মানুষজন কিন্তু দীর্ঘদিন থেকেই এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে সেটি হচ্ছে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা সেটি তারা কিন্তু পাচ্ছে না, এবং এই পানি কিন্তু না পাওয়ার কারণে শুষ্ক মৌসুমে এই তিস্তা পাড়ের যে 5টি জেলা সেই 5টি জেলার কৃষকরা কিন্তু তাদের ফসলি জমিতে আবাদ করতে পারে না এবং তাদের ধান চাষে সমস্যা হয়। অন্যদিকে কিন্তু বর্ষা মৌসুমে ভারত যখন অন্যায্যভাবে পানি ছেড়ে দেয় কোনো ঘোষণা ছাড়াই, তখন কিন্তু এই তিস্তা পাড়ের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে যায়, ঘরবাড়ি ফসলি জমি তলিয়ে যায়, সেভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং দীর্ঘদিন থেকে এই তিস্তা নদী যেটি দিনের পর দিন খনন না হওয়ায় এবং ভারতের যে পানি আগ্রাসন তার কারণে কিন্তু এই নদীটি ইতিমধ্যে কিন্তু শুকিয়ে গেছে, এবং শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এই নদী কেন্দ্রিক যে মানুষের একটি পেশা ছিল এবং নদী কেন্দ্রিক যে উৎপাদন ছিল সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। সেই কারণে কিন্তু আজকে এই 2 দিনব্যাপী যে কর্মসূচি পালিত হচ্ছে তিস্তার এই পাড়ে এবং তিস্তার চরে, সেই কর্মসূচি থেকে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যিনি আহ্বায়ক আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন আসলে আন্দোলনের মাধ্যমে একটি বার্তা দিতে চান যে আগামী দিনে ভারত সরকারকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা দিতে হবে, পাশাপাশি সরকারকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু আসলে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেটি সমাধান হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে কিন্তু এই তিস্তা নদীর যে চর সেই চরে কিন্তু নেমে যারা সাধারণ মানুষ রয়েছেন তিস্তাপাড়ের তারা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নানা যে দাবি রয়েছে তাদের তিস্তাপাড়ের মানুষের, এই অবহেলিত মানুষের, সেই দাবিগুলো তারা জানান দিচ্ছেন, সবাইকে জানিয়ে দিচ্ছেন যে এই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয়। এবং কিছুক্ষণ পর এখানে আনুষ্ঠানিকভাবে তিস্তা পাড়ের যে লালমনিরহাট অংশ সেখানে দুপুর 1:15টায় প্ল্যাকার্ড প্রদর্শন করবেন। এখানকার যারা আয়োজক রয়েছেন তারা জানিয়েছেন এই প্ল্যাকার্ডগুলোর প্রদর্শনের মাধ্যমে তারা আসলে দেখাতে চান তিস্তা নদী যে আগে যেটি একটি নদী ছিল এবং সেই নদীর যে জল তরঙ্গ ছিল সেটি কিন্তু এখন নেই, সেটা এখন শুকিয়ে কিন্তু একটি বালুচরে রূপ নিয়েছে এবং একটি প্রত্যেকটি নদীর যে অঞ্চলের যে কুল ঘেঁষাগুলো যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষের যে জীবন জীবিকা ছিল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং অন্যদিকে যখন বর্ষা মৌসুমে ভারত পানি ছেড়ে দেয় তখন কিন্তু এই ভারতের
পানি আগ্রাসনের কারণে কিন্তু এই তিস্তা নদীর আশপাশের যে এলাকাগুলো তাদের ঘরবাড়িও কিন্তু অনেক সময় ভেঙে যায় এবং নদী ভাঙ্গনে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যই কিন্তু এই তিস্তা পারে মানুষের দাবি হচ্ছে তিস্তা যে মহাপরিকল্পনা, যে মেগা প্রকল্প রয়েছে, সেই মেগা প্রকল্পটি আধুনিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই তিস্তা পাড়ের মানুষের মতামতই আসলে মূলত সেটি বাস্তবায়ন করতে হবে। কারণ এখানকার মানুষ আসলে জানে এই তিস্তা নদীর গুরুত্ব এবং এই তিস্তা নদীটি কীভাবে সন্নিবেশিত করতে হবে এবং তিস্তার যে খনন রয়েছে সেই খননটি করতে হবে, সেটি কিন্তু তারা আসলে বলছেন। এবং আজকে বিকালে এখানে একটি সমাবেশ রয়েছে, গণসমাবেশ। এই 5 জেলার 11টি পয়েন্টে সেই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে এই নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে, তিস্তা পাড়ের মানুষ, তাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তিস্তা নদী কেন্দ্রিক যে তাদের যে উদ্যোগ রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেটি আসলে তিনি এই এলাকার জনগণকে জানাবেন। তা আমার কাছে এখন ছিল এই তিস্তা পাড়ের যে নদী এলাকার যে আন্দোলন, 2 দিন ব্যাপী সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো নতুন তথ্য জানিয়ে দেব। দর্শক, তিস্তা পারে যেই আন্দোলন শুরু হয়েছে, তিস্তার ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার জন্য সেখানকার তিস্তা পারের মানুষ সেই আন্দোলনের খবরাখবর, কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। দর্শক, এবারে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি আসলে কৃষি নিয়ে ব্যাপকভাবে কাজ করছেন, একজন উদ্যোক্তা। তিনি আবার ফার্মাসিউটিক্যালস কোম্পানি সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে দুটো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, যেহেতু আপনি আসলে কৃষি নিয়ে কাজ করেন, কৃষি নিয়ে গবেষণাও করেন, কৃষি উৎপাদন নিয়ে। সেই জায়গাটাতে আমরা যদি একটি হচ্ছে তিস্তার যে পানি এবং তিস্তা প্রকল্পের কারণে আমাদের যে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে সামনে আসলে গরমের মৌসুম আসছে এবং এই গ্রীষ্ম মৌসুমে এরই মুহূর্তে সরকার নানাভাবে বলার চেষ্টা করছেন যে আসলে গরমের মৌসুমে লোডশেডিং হতে পারে এবং বিদ্যুতের একটি বড় ধরনের ঘাটতি দেখা দেবে, সেটা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। সেই জায়গাটাতে আসলে সামনে বোরো মৌসুম, এই বোরো মৌসুমে কৃষির এই বোরো ধান উৎপাদনের বা রোপণের সময় আমরা জানি মানে সেচের দরকার হয় এবং সেই সময়টা পুরোপুরি গরমের শুষ্ক মৌসুম থাকবে। সেই সময় এই বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। সেই চাহিদা মেটাতে আসলে সরকার কি করছে এবং পরিস্থিতি কি দাঁড়াবে, দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতে তিস্তার ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বহু প্রতীক্ষিত একটি দাবি আমাদের, এবং সেটি ভারত বরাবরই আমাদেরকে আসলে নাকচ করে দিয়ে আসছে এবং সেই দাবি আসলে আমাদের ন্যায্য হিস্সা যেটি তিস্তার পানি পাওয়ার কথা সেটা আমাদেরকে দিচ্ছে না। সেই জায়গাটাতে এখন যেই কর্মসূচি শুরু হয়েছে, এর মাধ্যমে আপনি কি মনে করেন কিনা যে এই দাবিটা পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং সেটি যদি হয় সেক্ষেত্রে আমাদের সেই তিস্তা পারে আমাদের কি সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে? ধন্যবাদ। আপনি যে একটু আগে যে জনসমুদ্র গণমানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, যে আন্দোলনের যে অবস্থা যেটা আমরা দেখলাম, তাতে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ, কত সহস্র মানুষ ওখানে এই তিস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের এই নদী এবং আমাদের দেশে যে সমস্ত নদীর উপত্যকায় কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আপনি পৃথিবীর বড় বড় শহর যেগুলো দেখেন, সেগুলো শহরের কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু ওই শহরের নদীপথে মানুষ এসেছে, সভ্যতার যে বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে এবং সিভিলাইজেশন এসেছে কিন্তু নদীকে ঘিরে, এবং সেটা কৃষি ছিল হলো মানুষের অর্থনীতির প্রধান কারণ, এবং সেটা কিন্তু নদী ভিত্তিক যে সমস্ত ফসলাদি চাষবাস হয়েছে সেগুলোই কিন্তু আমাদের সভ্যতার অতীত ইতিহাস। আপনি যদি উন্নত দেশের দিকে তাকান, আপনি যদি চায়নাতে যান, যে আপনার সেই ডাইনেস্টির সময়েও তাদের যে ওই বিভিন্ন শাসন ছিল, রাজতন্ত্র, যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে ওদের কিন্তু সভ্যতা এসেছে। এই ইরিগেশন সিস্টেমের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে ওদের কৃষির পরিবর্তন হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশও যদি দেখেন, ওদের যে গ্রিন রেভলিউশন হয়েছে সেগুলো কিন্তু কৃষি ব্যবস্থাপনাকে ঘিরেই, তারা কৃষিকে গুরুত্ব দিয়েই কিন্তু তাদের দেশে অর্থনীতি গড়ে উঠেছে। আজকে যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অর্থনীতির কথা যদি ভাবেন, যে পৃথিবীর সর্ববৃহত্তর যে অর্থনৈতিক দেশ, তারা কিন্তু কৃষিকে ঘিরে এবং কৃষির সেচ ব্যবস্থাপনা, এটা কিন্তু একটা অন্যতম প্রধান হলো উৎপাদন প্রযুক্তির একটা অংশ।
তাই আমি মনে করি যে মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা যৌক্তিক, চলতেছে। এবং আমাদের এই নদী শুকিয়ে গেলে আমাদের ওখানে অসংখ্য মানুষের তার যে জীবন যাপনের যে তার যে পেশা, কৃষি এবং নদীকে ঘিরে যে ধরনের তার উপার্জন হয়, সেগুলো কিন্তু ব্যাহত হবে। এবং এটা আমাদেরকে নদীকে নদীর মতো চলতে দিতে হবে। নদীর কোনো বাউন্ডারি হয় না। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি কিন্তু একটা নদীকে মৃত্যু করে দিতে পারেন না, তার গতিধারাকে পরিবর্তন করা, বন্ধ করে দেওয়া, এটা কিন্তু আন্তর্জাতিক আইনে এটা অপরাধ। আজকে যে আমাদের দেশের সাধারণ মানুষ তিস্তার পারে যে বসতি, যে জনগণ যে একত্রিত হয়ে যে তাদের যে ক্ষোভ প্রকাশ করছে, তাদের ন্যায্য দাবির কথা বলছে, এটা যৌক্তিক। এটা আমাদের সারা দেশের মানুষের প্রাণের কথা। আর বিদ্যুতের বিষয়টি যেটা বলেছেন, আমাদের অর্থনীতি কিন্তু এখনো আপনার কৃষি প্রধান মেরুদণ্ড জনাব বলতে মোস্তাফিজ, যেটা বোঝায়। জনাব মোস্তাফিজ, বিদ্যুতের বিষয়ে যাওয়ার আগে আমি একটু তিস্তার জায়গাটাতে আরেকবার আসতে চাই যে এই যে তিস্তার পানি না পাওয়ার কারণে আমরা সেখানে আসলে কৃষি খাতে আমাদের আসলে কি কি সম্ভাবনা, মানে যদি আমরা ধরেন সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় পানিটা পেতে পারি, সেই জায়গাটাতে আসলে কৃষির সম্ভাবনা কি রয়েছে, আপনার আপনার গবেষণা কি বলে? কৃষির সম্ভাবনা হলো যে আমাদের যেহেতু জনবহুল দেশ এবং আমাদের যে মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের কিন্তু খাদ্য উৎপাদন বাড়ানো ছাড়া কিন্তু উপায় নেই। এখন নদীর উপত্যকায় কিন্তু আপনার পানি দ্বারা যে সমস্ত ফসল, আপনার সমস্ত ফসলই কিন্তু আপনার আর্দ্রতা, তাপমাত্রা, এগুলো বাতাসে এবং মাটিতে খুবই দরকার। তাহলে তিস্তার পানির সাথে সম্পর্কিত যে সমস্ত ফসল, ওর দুই উপকূলে যেগুলো, এগুলো ফসলের উৎপাদন ব্যাহত হবে। ওই ফসলকে ঘিরে যেগুলো শিল্প কলকারখানা হতে পারতো, সেগুলো ব্যাহত হবে। নদীকে ঘিরে যে সমস্ত অন্যান্য পেশার মানুষ যেগুলো আছে, যে মৎস্য বা প্রাণী আর অন্যান্য শিল্প কলকারখানা যেগুলো, সেগুলো কিন্তু ব্যাহত হবে। তা আমার মনে হয় যে আমরা এই আমাদের যে সম্পদ, যেটাকে ঘিরে আমাদের অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, সেটাকে আমাদের আদায় করতে হবে এবং একে ঘিরেই মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা ব্যাহত হলে এখানে মানুষের দারিদ্র্য বাড়বে। সুস্পষ্ট দেখা যাচ্ছে তো, নদীর দুই পারে শুকিয়ে গেছে, সেখানে পলি, বর্ষা মৌসুমে এখানে পলি মাটি আসার কারণে যে মাটির যে উর্বরতা বৃদ্ধি পাবে তা না পেয়ে এখানে বালি দ্বারা এখানে আবাদ অযোগ্য জমি তৈরি হচ্ছে। জি, নদীকে নদীর মতো প্রবাহ হতে দিতে হবে। জি, এবার একটু বিদ্যুতের বিষয়টা আসতে চাই যে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের বিদ্যুতের চাহিদা, বিশেষ করে শীতের মৌসুমে আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 11,500 মেগাওয়াট এই মুহূর্তে আমাদের চাহিদা, এবং সেটি মোটামুটি এখন যে উৎপাদন হচ্ছে সেটি দিয়ে আসলে পূরণ করা সম্ভব হচ্ছে। কিন্তু সরকারেরই হিসেবে আসলে যেটি অনুমান করা হচ্ছে যে গ্রীষ্ম মৌসুমে সেই চাহিদা 16 থেকে 16.5 বা 17,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে। যদি সেক্ষেত্রে সেটি হয়, এই মুহূর্তে আমাদের যে সক্ষমতা রয়েছে বিদ্যুৎ উৎপাদনের, আমাদের বিদ্যুৎ কারখানা আছে, কিন্তু আমাদের যেই জ্বালানি প্রয়োজন বিদ্যুতের জন্য, সেই জ্বালানির একটি বড় সংকট আছে, যে কারণে সরকার এরই মধ্যে কয়লা আমদানির জন্য এবং এলএনজি আমদানির জন্য উদ্যোগ নিয়েছে। এই সংকটটা যেটি 3 থেকে 4,000 মেগাওয়াটের সংকট তৈরি হবে, সেটির সরাসরি প্রভাব অন্যান্য শিল্পে তো পড়বেই, কৃষিতেও পড়বে। আমি একটু জানতে চাই যে কৃষির আসলে সামনে এই আশঙ্কাটা কেমন রয়েছে বিদ্যুতের ঘাটতির কারণে? না, ধন্যবাদ। দেখুন, বিদ্যুৎ এমনই একটি জিনিস যেটা কিন্তু আপনি মজুত করতে পারবেন। এটা কিন্তু কারেন্ট পানিকে, এটা চলমান, যেটা উৎপাদন হয়েছে, উৎপাদনের সাথে এটা কনজাম্পশন করতে হবে। এটা আপনি স্টোর করার কোনো সুযোগ নেই। এটা এমনই একটি উপকরণ। তো এখানে আমাদের বিদ্যুতের প্রধান খাতই হলো শিল্প, বাসাবাড়িতে বিদ্যুৎ, এবং হলো আপনার কৃষি কাজে। এই তিনটাই আপনার হলো বিদ্যুতের মানে প্রধান ব্যবহার। আমাদের শিল্প ক্ষেত্রে আমাদের জিডিপিতে প্রায় 33% হলো আপনার শিল্প খাত থেকে আসে। তা আমরা শিল্পকে বাদ দিয়ে কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের অর্থনীতিটা চলমান থাকবে। আর কৃষি যেহেতু এককভাবে এখানে প্রায় জিডিপিতে 12%, মানে সর্বাধিক পরিমাণে আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন কিন্তু কৃষি থেকে। এটাকে আপনার অগ্রাধিকার শিল্পের মতোই, এবং কৃষিও কিন্তু শিল্প, যেহেতু এখানে উৎপাদন হয়, যেহেতু এখানে শ্রমিক কাজ করে। এটা কিন্তু আপনার পুস্তকি ভাষায় তো এটা অবশ্যই ইন্ডাস্ট্রি, তারপরেও আমরা যদি ইন্ডাস্ট্রি থেকে আলাদা করে এগ্রিকালচার সেক্টর আমরা বলে থাকি, কিন্তু এটা কিন্তু আপনার এই সাধারণ যেগুলো শিল্প কলকারখানায় যে বিদ্যুৎ যেরকম গুরুত্বপূর্ণ, একইভাবে কিন্তু আপনার এটা গুরুত্বপূর্ণ। আমরা এই 4,500 মেগাওয়াট বিদ্যুতের
চাহিদা যে আপনি মজুত করে রেখেছে সরবরাহ করবেন, এটা কিন্তু শঙ্কার জায়গা। তবে আমি আশাবাদী এই জন্য যে বর্তমান সরকারের যে উদ্যোগের কিন্তু তাদের অভাব নাই, পত্র পত্রিকা গণমাধ্যমে তারা কিন্তু এগুলো অ্যাড্রেস করছে যে এগুলো কিভাবে করা যায়। আমাদের যে বিদ্যুৎ আমরা বিদেশ থেকে আমরা আমদানি করে নিয়ে আসি, তার ভিতরে যদি কোনো সত্য সংশ্লিষ্ট কোনো বিষয় যদি ব্যাহত হয়, আমাদের এখনো সুযোগ আছে। কারণ আপনি জানেন যে মার্চ মাস আমরা যে আমাদের আবাদি জমির কিন্তু সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এই আপনার এই মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত ধানের জমি। আপনার 1 কেজি ধান ফলাতে আপনার অবিশ্বাস্য হলেও সত্য, এটা কিন্তু বহু হাজার কেজি আপনার পানির প্রয়োজন হয়। তো এখন এই পানি তো আপনার ডিপ টিউবওয়েল থেকে আসছে, অগভীর নলকূপ থেকে আসছে, সেখানে বিদ্যুতের সংযোগ না দিলে এই চৈত্র মাসে আপনার এই ধানের চাষ যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু এটা একটা বিরাট রকমের আমাদের, আমরা যে মুদ্রাস্ফীতির কথা যেগুলো বলছি, আমাদের অর্থনীতিতে একটা অনেক বড় বিপর্যয় আসবে। তা আমি মনে করি এই 4500 বা 4000 যে মেগাওয়াটের বিদ্যুৎ, এটা কিন্তু অনেক পরিমাণ। একসময় আমাদের 2000 মেগাওয়াটই আমাদের উৎপাদন ছিল। তো উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় সরকার এটাকে গুরুত্ব সহকারে নেবে। কৃষি ফসলের উৎপাদনের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপকরণ দরকার, বীজ, সার, কীটনাশকের সাথে একইভাবে আপনার সেচ ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা যথাযথ রাখা, এটা কিন্তু এই যে কয়টা বললাম যে বীজের, সারের, কীটনাশকের এবং হলো আপনার সেচের, এই 3-4টা ছাড়া আপনি কল্পনাই করা যায় না যে আমরা জমিতে আমরা ধানের ফসল বিশেষ করে আমরা ফলাতে পারি। অন্য ভুট্টা যেমন ধরেন ওটা খরা সহিষ্ণু জাত আছে, সেচ যদি আপনি 15 দিন নাও দেন অন্তত সেই ক্ষেতটা মারা যাবে। কিন্তু ধানের জমিতে 7 দিন যদি সেচ দেওয়া না যায়, তাহলে কিন্তু এর ফলন কমে যাবে। তাই এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনার টেলিভিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছে। এর মধ্য দিয়ে আমাদের সংশ্লিষ্ট যারা সরকারি সংস্থা, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, সম্প্রসারণে যারা জড়িত আছে, তারা প্রত্যেকেই জানলো, বুঝলো। ফলে স্থানীয়ভাবে এটার ব্যবস্থা গ্রহণ করবেন এবং কৃষকের ফসল যাতে তার লক্ষ্যমাত্রায় উৎপাদন ঘরে তুলতে পারে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কারণ এটা আমাদের দেশের এই 18 কোটি মানুষের খাবার যদি আমাদের আমদানি করে আনতে হয়, এটা পৃথিবীর কোনো দেশই এত খাবার দিতে পারবে না। এটা আমাদের একটা অনেক বড় সৌভাগ্য যে আমাদের কৃষকরা এর চাষ প্রণালী শিখেছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা তাদের মধ্যে সমন্বয় থেকে কাজ করছে। কিন্তু একটা উপকরণের অভাবে যদি কৃষক যদি এটা ফলন ব্যাহত হয়, তাহলে এটা আমাদের কিন্তু অনেক বড় ব্যর্থতা হবে। এটাকে আলোচনায় নিয়ে আসা খুবই জরুরি। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। আপনি এই বিষয়ে আসলে যে কথাগুলো বলেছেন সেগুলো নিশ্চয়ই সরকারের নজরে থাকবে, যাতে বড় মৌসুমে অন্তত কৃষকরা সেই সেচের জন্য যে বিদ্যুৎটি পাওয়া দরকার সেটি যাতে তারা পেতে পারে, সে ব্যবস্থা নিশ্চয়ই সরকার করবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিদ্যুৎ ঘাটতি এবং কৃষি উৎপাদন, সেই সাথে তিস্তা প্রকল্পের যে কর্মসূচি শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। দেশে ক্রমশই বাড়ছে বিদেশি সুতা আমদানি। বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমএ বলছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় সুতা, যেখানে বাজার দখলে নিচ্ছে ভারতীয় সুতা। এমন পরিস্থিতি চলতে থাকলে বস্ত্র খাতে বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বস্ত্র খাত নিয়ে রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শেখ জালাল। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের সুতার মিলগুলোর উৎপাদন নেমে এসেছে প্রায় 50%। বিপরীতে বেড়েছে উৎপাদন খরচ। ফলে ভারতের চেয়ে প্রতি কেজি সুতার দাম পড়ছে 20 থেকে 25 সেন্ট বেশি। তাই দেশে প্রায় 5 শতাধিক সুতার কল থাকার পরও দ্রুত বাড়ছে রপ্তানিমুখী তৈরি পোশাকের সুতার আমদানি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, গত বছর 12,15,000 টন সুতা আমদানি করেছে বাংলাদেশ, যা 2023 সালের তুলনায় 31% বেশি। মোট আমদানির পরিমাণ ছিল $300 কোটি, যার 95% এসেছে ভারত থেকে। ভারত তার সুতা বিক্রি করার জন্য 3.88% ইনসেন্টিভ দিচ্ছে রোড টেপ নামে। ভারতের তুলা দিয়ে সুতা বানায় তার $3 পরে, কিন্তু সে বাংলাদেশে বিক্রি করছে $2.90। $2.90 বিক্রি করার পরও তার লাভ হচ্ছে 5 সেন্ট, কারণ তার সরকার তাকে টাকাটা দিচ্ছে।
কিন্তু আমাদের অবস্থানটা কি হবে? আমরা যদি এভাবে চলতে থাকি, 1 বছরের মধ্যে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সব বন্ধ হয়ে যাবে। সরকারিভাবে টেক্সটাইল ও পোশাকের উপর প্রণোদনা কমানোর ফলে সুতা উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে মনে করে বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমইএ। সংগঠনটির নেতারা বলছেন, ভারত সরকার টেক্সটাইল ও পোশাক ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের নগদ প্রণোদনা বাড়িয়েছে, ফলে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন। ভারতের ডোমেস্টিক মার্কেটে যে প্রাইসে ওরা সুতা বিক্রি করে তার চেয়ে কম তাদের এক্সপোর্ট। তার মানে কি, তারা সেখানে নিশ্চয়ই ইনসেন্টিভ দিচ্ছে, প্রায়োরিটাইজ করছে, কারণ তাদের দেশে ভ্যালু এডিশনটা রিটেইন করতেছে। যে তুলা থেকে সুতা হয়, অনেক কর্মসংস্থান এটা ভারতের মধ্যে রয়ে যাচ্ছে। আর আপনি যে ডলার, সেটাও তারা আর্ন করছে, ভ্যালু এডিশনও তার দেশে রয়ে যাচ্ছে। আমার সরকার এগুলো বুঝতে পারে না কেন, আমি খুব বিব্রত হই ব্যাপারে। বিদেশি সুতার উপর এমন নির্ভরতা তৈরি পোশাক খাতের মূল্য সংযোজনে ক্ষতির কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, স্থানীয় শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি দামের যৌক্তিকতাও খুঁজতে হবে। যে ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত বেশি এবং ইকোনমিক ইম্প্যাক্ট সেটার কারণে অনেক বেশি গুরুতর, তাদের জন্য প্রায়োরিটি সাপ্লাই এবং প্রায়োরিটি প্রাইসিং দুইটাই কিন্তু ঠিক করতে হবে। আগে তো আমরা অলিগার্কদের অনেক সাবসিডি দিছি, এখন রাইট জায়গায় কিছু সাবসিডি দিই। বস্ত্র খাতের চলমান সংকট সমাধানে নগদ সহায়তা বাড়ানো না হলে দেশের সুতার কলগুলো ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। মিটারে নয়, ভাড়া মিটিয়ে চলছে সিএনজি অটোরিকশা। আইনের তোয়াক্কা না করে ইচ্ছামতো ভাড়া দাবি তৈরি করেছে নৈরাজ্য। অনেক ক্ষেত্রেই মুখোমুখি যাত্রী চালক, অথচ মালিকদের বাড়তি জমা অন্যায্য মামলার মতো বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিত। যাত্রী কল্যাণ সমিতি বলছে, দীর্ঘদিনের অনিয়মে হ্রাস না টেনে অটোরিকশা চালকদের অন্যায্য দাবি মেনে নিয়েছে বিআরটিএ, যাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে অটোরিকশা চালক ও মালিকরা। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণের পুরনো আশ্বাস বিআরটিএ কর্তৃপক্ষের। চললে আমার সারাদিনে 600 টাকা ভাড়া মারতে পারবো না, কিন্তু জমা তো আমাদের 1200 টাকা দিতে হবে। রং পাকিনে মামলা দাও, মালিকরে গিয়ে বলি যে 100 টাকা কম দিলাম, চাবিটা আমাদের কাছে রাইখা দেয় বা গাড়ি বদলি দেন। খরচ বাড়ছে, গাড়ির পার্সের দাম বাড়ছে, কিন্তু ওই আরে বছর কিন্তু মিটারটা করে রিপ্লাই করে নেই। অটোরিকশা চালকদের এমন বক্তব্যই এই খাতের নৈরাজ্যের প্রমাণ। দীর্ঘদিন ধরে যে অনিয়মের মাসুল দিচ্ছেন সাধারণ যাত্রীরা, গুনছেন বাড়তি ভাড়া। মিটারের আর এমনি চুক্তিতে যেটা যায়, এটা যে অসামঞ্জস্যতা এটা অনেক বেশি। মিটারের চলে যেটা হচ্ছে আমাদের জন্য একটা মিনিমাম একটা লেভেলে থাকতো, আমরা সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। আর বললো 650 টাকা, আমি বলছি না তুমি 750 টাকা পাবা আর কি। পরে ও বলতেছে না আমি যাবো না। আইন অনুযায়ী বাড়তি ভাড়া অথবা মিটারে না চললে কঠোর শাস্তির বিধান থাকলেও তার তোয়াক্কা করে না কেউ, যার উদাহরণ সাম্প্রতিক অটোরিকশা চালকদের আন্দোলন। আইন মানাতে বিআরটিএর নোটিশ জারির দুদিন পরই ধর্মঘট ডেকে রাস্তায় নামেন চালকরা। দাবির প্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হয় বিআরটিএ। সংস্থাটির এমন অসহায় আত্মসমর্পণে সিএনজি চালক ও মালিকেরা এবার আরো বেপরোয়া হয়ে উঠবে এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির। তারা বলছে, সিদ্ধান্ত প্রত্যাহারের মাধ্যমে যাত্রীদের বিপদ আরো বাড়িয়েছে বিআরটিএ। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। জনভোগান্তি নিরসনে অটোরিকশা চালকদের দাবি তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে বলে দাবি বিআরটিএর, যদিও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলছেন এই কর্মকর্তা। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা আছে যে পত্র আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, বিআরটির তরফ থেকে, এটা আপাতত বাতিল করো, তারপরে আমরা দেখছি কি করা যায়। যদি আইন যদি ঠিক মতো চলে, সবাই যদি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এই মোবাইল কোড, এই বিভিন্ন ধরনের যে ব্যবস্থা, এটা আসলে নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু নানা সময় কর্তৃপক্ষের বিচ্ছিন্ন তৎপরতা চোখে পড়লেও কাজের কাজ হয়নি কিছুই, বরং মালিক চালক দুষ্টচক্রের কাছে জিম্মি থেকেছেন সাধারণ যাত্রীরা। তাই কেবল মুখে না বলে সমস্যার স্থায়ী সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ-কে আন্তরিক হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো বিরতির, ফিরব একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে।
গতকালের মতো আজও ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্স 5.5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,217 পয়েন্টে। ডিএসই সরি ইন্ডেক্স বেড়েছে 1.27 পয়েন্ট, অবস্থান 1,161 পয়েন্ট। ডিএস30 অবস্থান 1,928 পয়েন্ট। তবে ডিএস30 কিছুটা কমেছে, খুবই সামান্য পরিমাণে কমেছে। তবে লেনদেনের পরিমাণ আমরা গত দুদিনের সাথে যদি তুলনা করি কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত 415 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 177টির, কমেছে 144টির এবং পরিবর্তিত আছে 72টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের খবর জানাচ্ছিলাম। এবারে পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম। জি জনাব শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বিজনেস আওয়ারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে গত কয়েকদিনের যে লেনদেন পরিস্থিতি যদি বিবেচনা করেন, আজকে কিছুটা দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ বেড়েছে এবং গত 2 দিনে সূচকেরও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এটার পেছনে কি কারণ থাকতে পারে? জনাব শফিকুল আলম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনার কোনো কারণে কি মিউট করা আছে কিনা যদি একটু চেক করেন। জনাব শফিকুল আলম, আমরা চেষ্টা করছি আপনার সাথে, আমরা আপনাকে সংযুক্ত কিছুটা কারিগরি ত্রুটির কারণে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি আপনাকে কীভাবে আপনার সংযোগটা আবার পুনঃস্থাপন করা যায়। দর্শক, আমরা আসলে পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শোনার চেষ্টা করছিলাম জনাব শফিকুল আলমের কাছে। গত কয়েকদিনে আসলে আমরা যদি দেখি পুঁজিবাজারের যেই পরিস্থিতি সেটি কিছুটা আশার আলো দেখাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু পুঁজিবাজারের যে টেকসই পুঁজিবাজার গঠনের যেই প্রক্রিয়া সেটি গত 6 মাসে যেটি আশা করা হচ্ছিল যে নতুন সরকার আসার পরে হয়তো বা পুঁজিবাজারে সংস্কারগুলো হবে এবং সেই সংস্কারগুলোর কারণে পুঁজিবাজার একটি ভালো অবস্থানে যাবে, আস্থার জায়গা ফিরে আসবে, বিশেষ করে যারা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে। কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত খুব বেশি কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি, যেটার কারণে পুঁজিবাজার যে ধরনের অবস্থানে যাওয়ার কথা ছিল সেটিও যেতে আমরা দেখিনি। এবং সেটির কারণে আমরা যদি দেখি যে গত কয়েক সপ্তাহ লেনদেন কিন্তু 2 থেকে 300 কোটি টাকার বেশি ছাড়ায়নি। আজকে কিছুটা লেনদেন বেড়েছে, আমরা দেখছি যে 400 কোটির এখন পর্যন্ত 415 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি দিন শেষে হয়তো 500 কোটি ছাড়াতে পারে এবং সেটি গত কয়েক সপ্তাহের মধ্যে আসলে সর্বোচ্চই বলা যেতে পারে। আমরা পুঁজিবাজারের বিশ্লেষণ শুনবো। আমরা এর মধ্যে একটু জেনে আসতে চাই স্বর্ণ, রূপা এবং আমাদের মুদ্রা বাজারের যে পরিস্থিতি। আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানবো, তার আগে আমরা আরেকবার শফিকুল আলমের কাছে যেতে চাই। জনাব শফিকুল আলম, জি আপনাকে শোনা যাচ্ছে এখন? জি, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। জি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে এই গত কয়েকদিনের যে কিছুটা ভালো পরিস্থিতি সেটির পেছনে কি কারণ রয়েছে? আপনার সাথে ঠিক 1 সপ্তাহ আগে প্রবাবলি জয়েন করেছিলাম। তো গত সপ্তাহে যেটা গিয়েছে অর্থাৎ লাস্ট উইক, সেই উইকে আমরা দেখতে পেয়েছি তার আগের সপ্তাহ থেকে প্রায় 25-26% মার্কেট টার্নওভার বা মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে। সো এটি কিন্তু প্রত্যাশিত। বাংলাদেশের কনটেক্সটে এখন পুঁজিবাজার নিয়ে যদি আমরা কথা বলি, পুঁজিবাজারে সবগুলো ঘটনাই হচ্ছে পজিটিভ। আমি এই সেন্সে কথাটা বলবো। একমাত্র কিছুটা আমি গত সপ্তাহে বলেছিলাম পলিটিক্যাল একটু কোশ্চেন আছে, বাট সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলোতে পলিটিক্যাল যে দলগুলো এবং এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা একমত হতে শুরু করেছেন। সো আমরা আশা করতে পারি যে এই বছরের শেষে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন হবে। আর এছাড়া যদি বলেন যে আমাদের আমেরিকার সঙ্গে একটা ভয় ছিল যে আমাদের সাথে সোসিও এবং ইকোনমিক্যাল যে প্রেশারটা আসতে পারে, আমাদের পলিটিক্যাল প্রেশার আসতে পারে, সেটি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের সম্পর্কে অত্যন্ত পজিটিভ। আমাদের মার্কেটে ইভেন ইলন মাস্কের ইনভেস্টমেন্টের প্রচন্ড আগ্রহ আছে, সেটিও পজিটিভ। আমাদের ইকোনমিকের অন্যান্য যে ইস্যুগুলো, যেমন ডলার প্রাইসটা এখন স্টেবল এবং আমরা দেখেছি যে রিজার্ভটা অনেক দিন পরে
কন্টিনিউয়াসলি ফল হচ্ছিল, ফ্রি ফল থেকে এখন কিছুটা ঊর্ধ্বগতি আমরা খেয়াল করছি। আমাদের যে বাইরে যারা আছেন তাদের একটা আস্থা তৈরি হয়েছে ফরেন রেমিটেন্সে। সো আমাদের ইকোনমিক ইন্ডিকেটর গুলো আস্তে আস্তে ভালো হওয়া শুরু করেছে, শুধুমাত্র আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং আমাদের দেশের যে একটু সবাই একটু ওয়েট অ্যান্ড সি মোডে আছে, যে আসলে দেখি কি হয়, কিভাবে নেক্সট গভর্নমেন্ট স্টেপ নেয়, এটি কিন্তু একটা এই কারণে স্লো ছিল। প্লাস মানি মার্কেটের যে একটা যে টাইট পজিশন, এই মানি মার্কেটটা আমরা দেখেছি যে বেশ কিছু ব্যাংক, খুব প্রবলেমেটিক ব্যাংক ছিল, সেগুলো উঠে আসছে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে নতুন করে ফিসক্যাল পলিসি অর্থাৎ বাজেটের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিভিন্ন ফোরাম থেকে এনবিআর এর সঙ্গে কথা বলছি, আমরা আশা করতেই পারি এনবিআর এর এখনকার চেয়ারম্যান ইজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টু। তো এখন আমরা মনে করছি যে বাজেটে যে প্রতি বছর আমাদের প্রত্যাশা থাকে যে স্টক মার্কেট রিলেটেড পজিটিভ নিউজগুলো, স্পেশালি আনলিস্টেড এবং লিস্টেড সিকিউরিটিজ এর ভিতরে ট্যাক্সের যে গ্যাপটা আমরা সবসময় প্রত্যাশা করি, এটা আপনার পাবলিক বা প্রাইভেট আনলিস্টেড বা যেটা লিস্টেড কোম্পানি না সেগুলোর ভিতরে আর লিস্টেডের ভিতরে 10% ট্যাক্সের একটা ডিফারেন্স থাকবে, সেটি আমরা প্রত্যাশা করতে পারি। আমরা প্রত্যাশা করতে পারি যে ক্যাপিটাল গেইনের বিষয়টা আরেকটু ছাড় দেওয়া হবে। সো ওভারঅল এই জিনিসগুলোকে কেন্দ্র করে আমি খুব বিশ্বাস করি যে রিফর্মের ইস্যুগুলো অলরেডি হয়ে গেছে। এখনকার কনটেক্সটে আগামী জুন কেন্দ্রিক এবং নতুন ফিসক্যাল পলিসি আসছে, যদি একটু সংকোচনমূলক রাখতে হবে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করবার জন্য, বাট স্টিল পুঁজিবাজারে এর থেকে নিচে যাওয়ার মতো জায়গা নাই। সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল একটা পজিটিভ ভাইব বা পজিটিভ একটা আলোর রেখা আমরা দেখতে পাচ্ছি। সো এটি হয়তো কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করি এবং আমরা দেখতে পাবো যে জুনের পর একটা স্টেবল ভালো মার্কেট কম্পারেটিভলি। যদিও বাংলাদেশের কনটেক্সটে লং টার্ম সাস্টেইনেবল ভালো করতে গেলে আমাদের আসলে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আরো কিছু ভালো স্ক্রিপ্ট আসতে হবে। স্টক মার্কেটের উপরে আমাদের যারা ফান্ড কালেক্ট করেন তারা অল্টারনেটিভ ফান্ডিং না করে, ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার কেন্দ্রিক যে আসবেন সেই জায়গাটা একটা আস্থার জায়গা আসতে হবে। বাট ওভারঅল এই কনটেক্সটে এখন যে মানে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেই জায়গা থেকে উত্তরণের একটা সম্ভাবনা তৈরি হবে এবং ডেফিনেটলি লং টার্মে এই মার্কেট অনেক পটেনশিয়াল জায়গা যাবে বলে আমাদের বিশ্বাস। জি, আমরা আশা করছি। একটু এলন মাস্কের যে বাংলাদেশে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনার কথা বলছিলেন, একটু জানতে চাই যে খুবই ইন্টারেস্টিং যে আসলে বাংলাদেশের তিনি কেন মনে করছেন যে বাংলাদেশের মতো এত ছোট একটা পুঁজিবাজারে তিনি বিনিয়োগ করতে চান এবং কোন ধরনের বিনিয়োগ আসলে তার দিক থেকে আসতে পারে, বা মানে আপনি যদি কিছু জেনে থাকেন। জি দেখুন, আমাদের দেশে একটা সবচেয়ে আপনি দেখবেন যে আমাদের ছোট দেশ কিন্তু এত হাই ডেন্সিটি অর্থাৎ ডিস্ট্রিবিউশন কস্ট খুব কম। আমরা যে এলাকার ভিতর ছোট্ট একটা 56,000 বর্গ মাইলের ভিতরে প্রায় 20 কোটির মতো জনসংখ্যা বসবাস করে। আমাদের আরবানের সাথে সাথে রুরাল পিপলেরও কিন্তু ইন্টারনেট পেনিট্রেশন ভালো। আমাদের দেশে দেখবেন যে পরিমাণ রাস্তায় গাড়ি, সেটি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কলকাতায় তো ওরা এসে আমাদের দেশে খুব ফিল করে যে আমাদের ওভারঅল এক্সপেন্ডিং ক্যাপাসিটি ভালো, আমরা খরচ করতে পছন্দ করি। সেই অর্থে টেসলার যেহেতু বৈদ্যুতিক, এটা আপনার সোলার থেকে অল্টারনেটিভ এনার্জি থেকে এটি চলবে, সো আমাদের ফসিল ফুয়েলের উপরে প্রেশারটা কমবে। সেই কারণে টেসলা গাড়ির জনপ্রিয়তা হওয়ার সম্ভাবনা আছে, যদিও এটি কস্টলি। ডেফিনেটলি ট্যাক্স স্ট্রাকচার প্লাস সাবসিডির বিষয় থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে আমরা স্টারলিংকে দেখতে পাবো দ্রুতগতির ইন্টারনেট, স্পেশালি আমাদের আইটি ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে, সবার জন্য না হলেও স্টারলিংকের যে আপনার অল্টারনেটিভ যে ইন্টারনেট সিস্টেম, সেটি কিন্তু আমাদের এই যে আন্ডার ওয়াটার যে ক্যাবল, মানে এই ক্যাবল অথবা আমরা ইন্ডিয়া ডিপেন্ডেন্ট যে যাদের থেকে ইন্টারনেট প্রোভাইডার ছিল লাস্ট রেজিমে আমরা দেখেছি যে মোস্টলি ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি, সেখান থেকে বেরিয়ে এসে যদি স্টারলিং সহ অল্টারনেটিভ খোঁজা হয়, নিজেদের আপনার ইন্টারনেট প্রোভাইডারদেরকে স্ট্রং করা হয়, তাহলে দেখা যাবে যে এটি একটি পজিটিভ ইম্প্যাক্ট করবে। যদিও স্টারলিং প্লাস টেসলা ইজ কোয়াইট কস্টলি কম্পারেটিভ, বাট আমরা দেখেছি এক সময় যখন সোলার প্যানেল বা সোলারের অল্টারনেটিভ এনার্জি আমাদের দেশে এসেছিল, এটা খুব কস্টলি ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি কমতে কমতে এখন কিন্তু খুবই একটা যৌক্তিক পর্যায়ে চলে আসছে। সিমিলারলি আমরা দেখতে পাবো যে টেসলা গাড়ি এবং স্টারলিং একসময় আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে এবং এই ইনভেস্টমেন্ট গুলোর মাধ্যমে নতুন করে একটা আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে, জনসংখ্যার ইমপ্লয়মেন্ট, নতুন নতুন জবে আসবে, আমরা ফরেন এক্সপোর্ট বাড়বে, স্পেশালি আইটির যে মানে ফ্রিল্যান্সিং এবং আইটি বেস যে কাজগুলো বাড়বে, সেইভাবে একটা ওভারঅল পজিটিভ ভাইব তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। খুবই আশাব্যঞ্জক একটা কথা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদেরকে
সময় দেওয়ার জন্য। জি জি, থ্যাংক ইউ। দর্শক, আমরা পুঁজিবাজার বিশ্লেষণ শুনছিলাম বিশ্লেষক শফিকুল আলমের কাছ থেকে। এবারে আমরা যেতে চাই স্বর্ণ মুদ্রা এবং মুদ্রার যে বিনিময় হার সেটি জানাতে। প্রথমে যদি আমরা দেখি মুদ্রার বিনিময় মূল্য, আজকে মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155 টাকা। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি করা হচ্ছে। সোনার দাম জানাতে চাই। নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। অর্থাৎ 1.5 লাখ টাকার প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে 1.5 লাখ টাকার যে মাইল ফলক সেটি ছাড়িয়ে গেছে। 1,51,282 টাকা প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ যদি আপনি কিনতে চান এখন আপনার পকেট থেকে চলে যাবে। 21 ক্যারেট যদি আপনি কিনেন তাহলে কিছুটা কম দামে কিনতে পারবেন 1,44,400 টাকায়। 18 ক্যারেটের দাম পড়বে 1,23,767 টাকা। এবং যদি আপনি পুরাতন স্বর্ণও কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 1 লাখ টাকার বেশি গুনতে হবে। রূপার বাজারের দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম পড়বে 2,578 টাকা। অর্থাৎ আপনি যদি স্বর্ণ না কিনে রূপা কিনতে চান সেক্ষেত্রে আপনি অনেক কম দামে অলংকার কিনতে পারবেন। সেক্ষেত্রে 21 ক্যারেটের দাম পড়বে 2,449 টাকা, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা আপনি কিনতে পারবেন 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরব একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। লক্ষ্মীপুরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই কৃষি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। ভাটা থেকে নির্গত ধোঁয়া ও ছাই ফসলের ক্ষতিসহ পরিবেশ দূষণে নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে পরিবেশ রক্ষায় এসব ভাটা বন্ধের দাবি সচেতন মহলের। তবে এসবের বিরুদ্ধে চলমান অভিযান শীঘ্রই আরও জোরদার করা হবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাইদুল ইসলাম পাভেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন ভাটায় পড়ছে শত শত গাছ। রাস্তার পাশে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে বেশ কিছু কাঠ। করাতকল স্থাপন করে চলছে অবাধে গাছ চেরাই। লক্ষ্মীপুর সদরের চররহিতা এলাকায় কৃষি জমি ধ্বংস করে চলছে এই অবৈধ ইট ভাটার কার্যক্রম। ভাটার আগুনের উত্তাপ আর নির্গত গ্যাসে নষ্ট হচ্ছে আশপাশের ফসলি জমি। মারাত্মক ঝুঁকিতে রয়েছে পরিবেশ ও প্রতিবেশ। কাঁচা লাড়কি দি আগুন জ্বালা, এটা তো আঙুল ক্ষতি করে। দুমাতে আঙ্গ যা ক্ষতি এতে আছে, নারকেল সুপারি কোনো ফসল আঙ্গ বাড়িতে নাই। আমাদের দেশের পরিবেশ নষ্ট করে, সব কিছু নষ্ট করে, ফসল আদি, এমনকি মানুষের জীবন নিয়ে বহুত কষ্ট। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সম্প্রতি 20টি ভাটা বন্ধ করে দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে লাখ লাখ টাকা। অচিরেই এসব ভাটা বন্ধের দাবি স্থানীয় সচেতন মহলের। নিশ্চয়ই এখানে কোনো একটা কারসাজি আছে। হ্যাঁ, সেই কারসাজি পরিবেশ অধিদপ্তর করতে পারে, প্রশাসনও করতে পারে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে, অবৈধ ইট ভাটা বন্ধ করার পরও কেউ চালু রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু ইট ভাটা বন্ধ করেছি। বন্ধ ইট ভাটা যদি চালু করা হয় তাহলে অবশ্যই তাদেরকে দ্বিগুণ জরিমানা এবং আরও কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি উপজেলায় আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন এবং সহকারী কমিশনের ভূমি যারা একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে, তাদেরকে উপযুক্ত দিক নির্দেশনা দিয়েছি এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মারফত অভিযান পরিচালনা করার জন্য। জেলায় ইটভাটার সংখ্যা 140টি, এর মধ্যে 78টি ভাটাই অবৈধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাল কুমড়া চাষে সফল হয়েছে নেত্রকোনার সীমান্ত উপজেলার কমলাকান্দার চাষিরা। ধানের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিন চাল কুমড়া চাষে ঝুঁকছেন তারা। এখনকার কুমড়ার চাহিদা রয়েছে দেশ জুড়ে। এবছর উৎপাদন ব্যয় বাড়লেও কুমড়ার দাম বৃদ্ধি না পাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। যদিও সব ধরনের সহযোগিতার কথা বলছেন কৃষি বিভাগ। সোহাগ আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধানের পাশাপাশি আবাদ হয়েছে চাল কুমড়া। বাণিজ্যিকভাবে কুমড়া চাষ লাভজনক হওয়ায় কয়েক বছর আবাদ বেড়েছে কয়েক গুণ। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে কৃষকরা। তাদের দাবি, গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা কম।
কুমড়া প্রতি দাম পাচ্ছেন 20 থেকে 25 টাকা। এই যখন অবস্থা, তখন সবজি আবাদে ব্যয় কমিয়ে আনতে সরকারি সহায়তার দাবি কৃষকদের। দর কম, অতিরিক্ত দর কম, ফলনটা বেশি হওয়ার কারণে দর কম হয়। কৃষি উপকরণের দাম অনেক বেশি, সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কৃষি অবস্থায় কোনো কিছু নাই। খাবারের কুমড়া তো এটি একদম ফ্রেশ কুমড়া, এটি মেডিসিন কম দেওয়া হয় এবং বিষ জাতীয় এটি কম দেওয়া হয়। চাহিদা বেশি থাকায় এখানকার উৎপাদিত কুমড়া যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। গতবার এই সিজনে মালের দাম ছিল মনে করেন 30-35 টাকা, আর এখন বর্তমানে তো রমজান আসে নাই, রমজানের আগে মালের দাম মনে করেন 20 টাকা। যে লোকে করছে এই করাতে আমাদের মালের দাম নাই, যদি আরো লোকে করে তাহলে বাংলা দিয়ে আনবো, রাস্তার মধ্যে ফালাইতে আনবো। এদিকে কুমড়া চাষে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই 3টে ইউনিয়নে ব্যাপক মানে হচ্ছে, এবং এটা এখন মৌসুম আপনারা দেখবেন, যদি দেখতে চান প্রতিদিন প্রায় অনেক গাড়ি মানে রেডে ঢাকা বিভিন্ন ধরনের সুপারস্টার আমাদের এই সরাসরি বিক্রি হচ্ছে এবং কৃষকরা খুবই আগ্রহীর সাথে এটা করছে। কৃষি বিভাগের তথ্য বলছে, এবছর নেত্রকোনায় 7,500 হেক্টর জমিতে নানা জাতের সবজির আবাদ হয়েছে। এর মাঝে কলমাকান্দা সদর, বড়খাপন ও পোগলা ইউনিয়নে শতাধিক কৃষক 250 হেক্টর জমিতে কুমড়া চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এবার 5টি স্থানীয় ব্যাংকের উপর মার্কিন ডলারের লেনদেন নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, গত বছরেও ইরাকের কেন্দ্রীয় ব্যাংক 8টি স্থানীয় ব্যাংকের উপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের মতে, নিষিদ্ধ ব্যাংকগুলো নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে, তবে এই সিদ্ধান্ত সীমিত করবে ডলারে লেনদেনের ক্ষমতা, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে। ওমানের সালালায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কায়েস আহমেদকে পুনর্বাসন সহায়তা বাবদ 350 ওমানি রিয়াল আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কায়েস আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে একটি মিছিলে অংশগ্রহণের সময় গ্রেফতার হন। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর তার পুনর্বাসনে বাংলাদেশ দূতাবাস এই অর্থ সহায়তা দিল। আমি, আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে ওমানে মিছিলে গ্রেপ্তার হয়েছি দীর্ঘ। তারপরও সরকার পক্ষ থেকে আমি যতটুকু পেয়েছি, আমি মনে করি যে আমার জন্য অনেক, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ এমবিসি থেকে আমি কিছুটা সহযোগিতা পেয়েছি, আমাকে হেল্প করেছে, এবং আপনারা যতটুকু আমাকে করেছেন আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমি এবং আমার পরিবার আপনাদেরকে দোয়া করব। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।